ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের শিক্ষকদের ট্রান্সফার কিভাবে হবে তার প্রক্রিয়াগত পদ্ধতি নিয়ে একটি নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি বলতে পারেন। উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের সমস্ত রকমের ট্রান্সফার অনেক দিন থেকেই সরকারি নির্দেশিকা দিয়েই বন্ধ ছিল। আবার এক নতুন নির্দেশিকা দিয়ে পুনরায় ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে এবং এ সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা আজকেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটি সেটি হচ্ছে 30শে জুলাই 2026-এর নোটিশ, যার মেমো নম্বর হচ্ছে এইটি। তো এখানে যেটি বলা হয়েছে আর কি, এর মূল বক্তব্য হচ্ছে এই যে ট্রান্সফার প্রক্রিয়া মূলত মিউচুয়াল ট্রান্সফার, এই মিউচুয়াল ট্রান্সফারে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু কোনোরূপ ট্রান্সফার সংক্রান্ত কাজ হয়নি। তাদের এই হিয়ারিংটা সম্পন্ন হবে 12ই অগাস্ট 2026 সকাল 11টা থেকে, এবং তাদের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে এই কাদের এই হিয়ারিংটা হবে এবং তাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি প্রক্রিয়া ফলো আপ করতে হবে সেই সম্পর্কে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এখানে কিছু নির্দেশিকা আছে, গাইডলাইন্স আছে। এটি এই যে 2022, 2023 আর 2024 সালে যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন মূলত তাদের জন্যই এই নোটিশটি। কিন্তু এখন এই নতুন বছরে এই বছর কেউ অ্যাপ্লাই করেছেন কিনা বা করে থাকলেও তাদের কি নির্দেশিকা হচ্ছে সে সম্পর্কে এখানে কোনো খবর নেই বা এমন কারোর নামও নেই। হতে পারে কেউ এখনও অ্যাপ্লাই করেননি, অথবা দপ্তর হয়তো অ্যাপ্লাই করেছেন কিন্তু দপ্তর এখনও এদের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসেননি। তো এরই পাশাপাশি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের কথা বলছিলাম, যে এসওপিটা আপনাদের দেখাচ্ছিলাম এইটি, তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। আমরা এখানে দেখব যে এখানে কি বলা হয়েছে, কারণ এর মাধ্যমেও শিক্ষকরা কিন্তু পছন্দের স্কুলে বদলি পেতে পারেন। কারণ এখানে এই এসওপিতে এমন কিছু বলা হয়েছে যেখানে কিন্তু শিক্ষকদের পছন্দকেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারা কিভাবে চয়েস করবেন বা কে আগে ট্রান্সফার পাওয়ার অধিকারী হবেন, কি নিয়ম কি বলছে এখানে সেই অনুযায়ী সেইটা আজকে তুলে ধরবো। তো চলুন এসওপিতে কি বলা হয়েছে দেখে নিই। মূলত এসওপি অনুযায়ী এই যে ট্রান্সফারটি হবে দুই রকম স্কুলের ক্ষেত্রে হবে। একটি হচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুলস, আরেকটি হচ্ছে পিউপিল টিচার রেশিও কিন্তু হাই, অর্থাৎ সেখানে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ সংখ্যা কম আছে, শর্টেজ আছে। এবার এই জিরো এনরোলমেন্ট স্কুল মানে কিন্তু সেখানে কোনো স্টুডেন্ট নেই কিন্তু টিচার আছেন। তো এই ধরনের স্কুল জানতে গেলে পিটিআর, যেটা পিউপিল টিচার রেশিও, সেটা আমাদের জানতে হবে যে আরটি অ্যাক্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড পিটিআর কত। তো প্রাইমারি সেকশনের জন্য স্ট্যান্ডার্ড পিটিআর ভ্যালু হচ্ছে 30:1, আপার প্রাইমারি সেকশনের জন্য এই রেশিওটা হচ্ছে 35:1, এবং এই আপার প্রাইমারি সেকশনে কিন্তু এই 35:1 পার সাবজেক্ট ওয়াইজ এটা কিন্তু হিসাব করতে হবে। তো চলুন আমরা এখানে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে, আমরা পরপর দেখে যাই এবং কিভাবে একজন টিচার তিনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হলেও তিনি আদপে ট্রান্সফার পেতে পারেন কিনা বা কিভাবে পাবেন সে সম্পর্কে এসওপিতে কি বলা হয়েছে একটু দেখে নিন। স্কোপ মানে কারা কারা এই ট্রান্সফারের অন্তর্ভুক্ত হবেন না, যে সমস্ত স্কুলে কোনো ছাত্র নেই, জিরো এনরোলমেন্ট স্কুলস, সেখানের সেই সমস্ত শিক্ষক টিচিং স্টাফ তারা কিন্তু এখানে এর আওতায় পড়বেন, এবং সেই সমস্ত জিরো এনরোলমেন্ট স্কুলসের নন টিচিং স্টাফরাও কিন্তু এর আওতায় পড়বেন। এবার আসি সারপ্লাস টিচার্স। সারপ্লাস টিচার্স মানে যেখানে এই যে পিটিআর পিউপিল টিচার রেশিওটা ভায়োলেট হচ্ছে, পিউপিল টিচার রেশিও অনুযায়ী যেখানে এই স্টাফ এক্সিড করছে তার রেশিওর থেকে, সেখানে টিচারকে নিয়ে যাওয়া হবে কোথায়, সেই সমস্ত স্কুলে যেখানে পিটিআর হচ্ছে হাই, অর্থাৎ সেখানে স্টাফ কম আছে। আর সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ার্ড স্টাফ প্যাটার্নস মেনটেন করার জন্য সেই সমস্ত টিচারদেরকে ট্রান্সফার করা হবে।
এবার প্রসিডিওর কি, প্রথম প্রসিডিওরে বলা হয়েছে যে স্কুল আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন স্কুল জিরো এনরোলমেন্ট স্কুল, এবং সেটা করা হয়ে গেছে বলে এই স্ট্যাটাস রিপোর্টটা মোটামুটি এসেছে। এবং আরও একটা কাজ, যেটা কি, ওই যে জিরো এনরোলমেন্ট স্কুল হলো তো, কিন্তু ওই জিরো এনরোলমেন্ট স্কুলসে কোন কোন টিচার এবং কোন কোন নন টিচিং স্টাফ তাদের লিস্ট আউট করতে হয়েছে, তাদের আইডেন্টিফাই করতে হয়েছে, এবং সেটাও করা হয়ে গেছে। এবং এটি যে করা হয়েছে তারই একটি সিনোপসিস রিপোর্ট কিন্তু এখানে একটি সামনে এসেছে। সেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কত রিকোয়ারমেন্ট আছে, এইচএম কত রিকোয়ারমেন্ট আছে, এটি কত রিকোয়ারমেন্ট আছে, এবং ইন পজিশান কত টিচার্স আছেন, সারপ্লাস টিচার্স কতজন আছেন, এই সমস্ত রিপোর্ট একটা কিন্তু পাবলিশ হয়েছে বা সামনে এসেছে। এবং এই রিপোর্টটি কিন্তু অলরেডি একেবারে উচ্চতর দপ্তর কিন্তু তাদের কাছে রেখেছেন বা তারা তাদের নজরে আছে। তাহলে পড়ে রইল কি না, সারপ্লাস টিচার্স, এটি কিন্তু দেখা হচ্ছে এটিও কাজ প্রায় হয়ে গেছে, এবং আইডেন্টিফিকেশন অফ সারপ্লাস টিচার্স এবং হাই পিটিআর ভ্যালু আছে এরকম সমস্ত স্কুলসগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। এবারে যেটি বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট অথরিটি থাকবেন, মানে সেকেন্ডারি স্কুলের জন্য ডিআই অফ সেকেন্ডারি আর প্রাইমারি স্কুলের জন্য ডিপিএসসি, তারা সমস্ত স্কুলের লিস্ট পাবলিশ করবেন। তাহলে এই লিস্টগুলো দেখতে গেলে চলে যেতে হবে সেই সমস্ত সংশ্লিষ্ট ডিআই এর দপ্তরে। সেকেন্ডারি স্কুলের জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের যে দপ্তর তাদের সংশ্লিষ্ট জেলার, এবং প্রাইমারি স্কুলের জন্য ডিপিএসসি দপ্তরে এই লিস্ট টাঙাতে বলা হয়েছে, এই লিস্ট পাবলিশ করতে বলা হয়েছে যাদের টিচার শর্টেজ আছে, মানে হাই পিটিআর আছে। এবার কি করতে হবে না, এই সমস্ত স্কুলে স্টাফ আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টেড ইন জিরো এনরোলমেন্ট স্কুলস শ্যাল বি কনসিডার্ড ফর ট্রান্সফার। টিচার্স হু আর অলরেডি প্লেসড অন ডিপ্লয়মেন্ট মে বি ট্রান্সফার টু দ্য প্লেসড স্কুলস ইফ রিকোয়ার্ড অ্যাজ পার পিটিআর। দেখুন, এখানে কিন্তু আরও একটি কথা বলা হলো যে সমস্ত টিচাররা অলরেডি প্লেসড হয়ে গেছেন, ট্রান্সফার হয়ে গেছেন বা বিভিন্নভাবে ডিপ্লয় হয়েছেন অন্য কোনো জায়গায়, এবং যেখানে পিটিআর মেনটেন করা অনুযায়ী সেখানে সারপ্লাস হয়ে যাচ্ছেন, তাহলে তাদেরকেও ট্রান্সফার করা যেতে পারে অন্য স্কুলে যেখানে পিটিআর হাই, মানে হাই এনরোলমেন্ট অফ স্টুডেন্টস আছে, টিচার সংখ্যা কম আছে। এবার সারপ্লাস টিচার্স ফ্রম আদার স্কুল শ্যাল অলসো বি আইডেন্টিফাইড। এখানে একটি কথা খুব যেটা ডিটারমিনেশনের জন্য বলা হয়েছে, মানে এবারে সারপ্লাস টিচার্স যখন হবে ঠিক আছে, কিন্তু সেই সারপ্লাস টিচার একটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট গ্রুপে যদি 2-3জন টিচার থাকেন, তাহলে কাকে সারপ্লাস ধরা হবে সেই নির্ণয়ের জন্য, সেটি নির্ণয় করার জন্য যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠিকে বেছে নেওয়া হয়েছে সেটি হচ্ছে টিচার ইয়ঙ্গার ইন বায়োলজিক্যাল এজ। এখানে কিন্তু বায়োলজিক্যাল এজ ধরা হয়েছে, সিনিয়রিটিকে ধরা হয়নি। হাউএভার এনি উইলিং সিনিয়র টিচার মে অপ্ট ফর বিং কনসিডার্ড অ্যাজ সারপ্লাস টিচার। দেখুন, এখানে আবার একটি ক্লজ এখানে কিন্তু ইনসার্ট করে এমন একটি জায়গা করা হয়েছে, এটি কিন্তু আবার এক ক্ষতিকর জায়গায় পৌঁছতে পারে বলে আমার মনে হয় অন্তত। যেখানে বলা হয়েছে, দেখুন, টিচার ইয়ঙ্গার ইন বায়োলজিক্যাল এজ শ্যাল বি কনসিডার্ড ফার্স্ট। এবারে ফর সেকেন্ডারি স্কুল সাবজেক্ট ওয়াইজ সারপ্লাস টিচার শুড বি কনসিডার্ড। এটা তো অবভিয়াসলি হবে, সাবজেক্ট ওয়াইজ সারপ্লাস টিচার্সকে কনসিডার করা হবে। এবং প্রাইমারি স্কুলস উইথ লো পিটিআর দ্য কনসার্ন এইচটি উড নট বি কনসার্ন। এইচটিকে হেড টিচারকে ধরা হবে না, কারণ স্কুল আছে মানে স্টুডেন্ট অ্যাটলিস্ট 1-2জন আছে, মানে সেখানে হেড টিচার থাকতেই হবে, হেড টিচার থাকবেন, তাকে কিন্তু ট্রান্সফারের আওতায় আনা হবে না। এটি হচ্ছে বক্তব্য। এখানেও সেই একই কথা, বায়োলজিক্যাল এজকে কিন্তু ফার্স্ট ধরা হচ্ছে। তো বায়োলজিক্যাল এজ অনুযায়ী যিনি কম বয়সী হবেন তাকেই কিন্তু আগে সুযোগ দেওয়া হবে এই ট্রান্সফারের ক্ষেত্রে। সারপ্লাস টিচার্সদের ক্ষেত্রে যখন একের বেশি অনেক সারপ্লাস টিচার তো থাকবেন, কাকে আগে ছাড়া হবে সেই অনুযায়ী নির্ধারণ করতে গেলে ইয়ঙ্গার ইন বায়োলজিক্যাল এজকেই ফার্স্ট ধরা হবে, অর্থাৎ যার বয়স কম তাকেই কিন্তু ফার্স্ট এই সুযোগ বা সুবিধাটি দেওয়া হবে। এবারে
মডালিটি যে কি বলা হয়েছে, আইডেন্টিফাইড সারপ্লাস টিচার শ্যাল বি গিভিন অ্যান অপরচুনিটি টু সাবমিট দেয়ার প্রেফারেন্সেস। এবার যেই আপনারা যে ওই যে ডিআই অফিস বা ডিপিএসসির যে অফিসে যে লিস্ট টাঙানো থাকবে, যে লিস্ট অনুযায়ী সারপ্লাস টিচারদের লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী এইবারে সেই সমস্ত সারপ্লাস টিচাররা তাদের 3টে প্রেফারেন্স কিন্তু দেবেন, জমা দেবেন। ফর অ্যামংস দ্য পাবলিশড লিস্ট অফ হাই পিটিআর স্কুলস উইথিন দ্য স্টিপুলেটেড টাইম লাইন। তাহলে হাই পিটিআর স্কুলের একটা লিস্ট থাকবে, সেই পাবলিশড লিস্ট অনুযায়ী তিনি 3টে প্রেফারেন্স সেট করবেন এবং এই নিয়ে একটা অ্যাপ্লিকেশান করবেন। এবং এই অ্যাপ্লিকেশান কোথায় করবেন? এই অ্যাপ্লিকেশান কিন্তু ডিআই অফিসেই হবে, কারণ এই পুরো ব্যাপারটাই যেহেতু পুরো ডিআই অফিস থেকেই কিন্তু কন্ট্রোল হচ্ছে। ডিপেন্ডিং এবং প্রাইমারির ক্ষেত্রে এটি ডিপিএসসি থেকে কন্ট্রোল হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে এটা ডিপিএসসিতে গিয়ে জমা দিতে হবে। ডিপেন্ডিং আপন দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য সারপ্লাস প্রাইমারি টিচার্স, ডিপিএসসি উইল টেক নেসেসারি ফার্দার মেজার্স ফর ট্রান্সফার অফ সাচ টিচার্স ইন দ্য স্কুলস উইথ হাই পিটিআর। দেখুন, তাহলে এখানেই স্পষ্ট করলো যে এই যে অ্যাপ্লিকেশনসগুলো যেগুলো জমা পড়লো সারপ্লাস প্রাইমারি টিচার্স, ডিপিএসসি নেসেসারি অ্যাকশান নেবেন। আর ফর সেকেন্ডারি লেভেল স্কুলস, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টেড ইন জিরো এনরোলমেন্ট স্কুলস অ্যালং উইথ দ্য আইডেন্টিফাইড সারপ্লাস টিচার্স উইল সাবমিট দেয়ার প্রেফারেন্সেস ফ্রম অ্যামংস দ্য পাবলিশড লিস্ট। একই কথা বলা হয়েছে, সেই পাবলিশড লিস্ট দেখে যারা সারপ্লাস হচ্ছেন তারা তাদের অ্যাপ্লিকেশন জমা করবেন। কোথায় করবেন? উইথিন স্টিপুলেটেড টাইম লাইন টু দ্য কনসার্নড ডিআই হু উইল দেন কম্পাইল দ্য সেম। এটা কিন্তু ডিআই এর কাছেই জমা দিতে হবে। আর প্রাইমারি টিচার্সরা তারা ডিপিএসসিতে জমা দেবেন এই অ্যাপ্লিকেশান। এবং সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে, প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কিন্তু ডিপিএসসি ফাইনাল ডিসিশন নেবেন, আর সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে কিন্তু কনসার্নড ডিআই তাদের এই ব্যাপারটাকে কম্পাইল করবেন এবং তারা প্রপোজালটাকে পাঠাবেন কোথায়? WBCSSC অফিসে। আরও একটা বিষয় দেখুন, মেনি স্কুলস হুইচ ওয়ার আপগ্রেডেড ইন দ্য লাস্ট 10 to 15 ইয়ার্স ডু নট হ্যাভ এনি স্যাংশন পোস্ট। এমন অনেক স্কুল আছে যেখানে কিন্তু গত 10-15 বছর ধরে কোনো পোস্টও নতুন করে স্যাংশন হয়নি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। অনেক স্কুল আছে যেখানে স্যাংশন পোস্ট দেওয়া হয়নি, সেখানে কিন্তু একটা ব্যাপার আপনারা জানেন, সিঙ্গেল টিচার হওয়ার কারণে তারা ট্রান্সফার নিতে পারেননি, অথচ সেখানে নিড আছে আরও ওই সাবজেক্টে টিচারের। তো তারাও কিন্তু আবার স্যাংশনড পোস্ট যদি নাও হয়, তাহলেও সেই সমস্ত স্কুলস তাদের যদি নিড অফ টিচার্স থেকে থাকে, তাহলে তারা কিন্তু এই টিচার পাবেন বা টিচার পাওয়ার হকদার হবেন। এখানে বলা হয়েছে ডিরেক্টলি যে জিরো এনরোলমেন্ট অর লো এনরোলমেন্ট স্কুলস মে বি কনসিডার উইথ দ্য পোস্ট টু দ্য স্কুলস উইথ হাই পিটিআর অর ইজ ইন নিড অফ দ্য পার্টিকুলার সাবজেক্ট টিচার উইথ পোস্ট। পোস্ট না থাকলেও পোস্ট দিয়ে এখানে কিন্তু ট্রান্সফার করা হবে। এটাই কিন্তু এই পয়েন্টে যে কথাটি বলা হয়েছে তার বক্তব্য। এবারে কি, ট্রান্সফার অর্ডার শ্যাল বি ইস্যুড অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল বেসড অন দ্য অপশানস এক্সারসাইজড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্টস ইফ এ সারপ্লাস টিচার ফেলস টু সাবমিট প্রেফারেন্সেস উইথিন দ্য প্রেসক্রাইবড পিরিয়ড। এবার কোনো সারপ্লাস টিচার তিনি 3টে যে প্রেফারেন্স দিতে বলা হয়েছিল তিনি দিতে পারলেন না, তাহলে তাকে কম্পিটেন্ট অথরিটি যেখানে খুশি পাঠাতে পারেন এবং তিনি এই অ্যালোকেশনটি শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং নিতে বাধ্য এবং এটাই হবে ফাইনাল। এবার ট্রান্সফার অর্ডার্স উইল বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর সেকেন্ডারি লেভেল এমপ্লয়িজ আর ডিপিএসসি ফর প্রাইমারি টিচার্স। দ্য জিরো এনরোলমেন্ট সেকেন্ডারি স্কুলস আর হ্যাভিং স্যাংশনড পোস্টস। All such posts may be withdrawn at the state level with appropriate orders to utilize those posts for the schools where needed. এই দুটি পয়েন্টে যে কথা বলা হয়েছে, সেখানে এই যে জিরো এনরোলমেন্ট স্কুল যেখানে কোনো স্টুডেন্ট নেই, সেখান থেকে তো সমস্ত টিচারকে নিয়ে যাওয়া হলো হাই পিটিআর স্কুলে। তো সেই সমস্ত স্কুল যেগুলো জিরো এনরোলমেন্ট স্কুল, সেখানে তাহলে এখন কি স্ট্যাটাস হবে? সেখানে এখন স্ট্যাটাস হবে কোনো স্টুডেন্টও নেই, কোনো টিচিং স্টাফও নেই, কোনো নন টিচিং স্টাফও নেই। তাহলে সেই স্কুলে এখন ইউটিলাইজেশন বা সেই স্কুলের স্ট্যাটাস অনুযায়ী তার দায়িত্বে থাকবেন কিন্তু যেটি বলে দেওয়া হয়েছে, দেখুন কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুলস।
তিনি এর will take over the charge of those schools as custodian and immediately inform the status of the physical assets to the higher authorities concerned, এবং এর যে ফিজিক্যাল অ্যাসেট আছে তার কি আছে সেই সংক্রান্ত সমস্ত রিপোর্ট প্রস্তুত করে তিনি তার হায়ার অথরিটিজকে দেবেন। এটি হচ্ছে এই বাস্তবতা, অর্থাৎ সোজা কথা যেটি দাঁড়ালো সেটি হচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুলগুলি সব বন্ধ হতে চলেছে, প্রায় এটি ধরে নিতে পারেন বন্ধ হয়ে গেল। কারণ এই স্কুলগুলিতে কিন্তু আর কোনো টিচার রিপ্লেস করা হলো না, টিচারকে প্লেসমেন্ট দেওয়া হলো না, বরং এই স্কুলের টিচারকে নিয়ে অন্য স্কুলে পাঠানো হলো, ফলে এই স্কুলগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইভাবে সমস্ত সারপ্লাস টিচারদের কিন্তু ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যার এসওপি এইরকম একটি কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।